ভয়ানক কাণ্ড করল নেপাল, করে ফেলল বাড়াবাড়ি। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত নেপাল সম্পর্ক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে ঘনিষ্ঠ হলেও সাম্প্রতিক বছরগুলোতে এটি বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। নেপালের চীন ঘেঁষা নীতিগুলো ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে নেপালের অংশগ্রহণ। নেপাল 2017 সালে এই প্রকল্পে যোগ দেয়, যা ভারতের ভূরাজনৈতিক অবস্থানের ওপর প্রভাব ফেলেছে। ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক আরও জটিল হয়েছে 2020 সালে, যখন নেপাল একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে, যাতে বিতর্কিত অঞ্চল কালাপানি, লিম্পিয়াধুরা ও লিপুলেককে নেপালের অংশ হিসাবে দেখানো হয়। এটি উভয় দেশের মধ্যে সীমান্ত বিবাদকে আরও বাড়িয়ে তোলে। উপরন্তু নেপাল চীনের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোতে জড়িত থাকায় এবং ঋণ নির্ভর অর্থনীতি গড়ে তোলার ফলে ভারতের উপর তার ঐতিহ্যগত অর্থনৈতিক নির্ভরতা হ্রাস পেয়েছে। নেপালের এই পরিবর্তিত অবস্থান ভারতকে তার কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য করছে। ভারত এখনও নেপালকে প্রতিবেশী প্রথম নীতির আওতায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে দেখে এবং বিদ্যমান বাণিজ্য, শক্তি এবং জনসংযোগের উপর জোর দিচ্ছে। তবে নেপালের রাজনীতিতে পরিবর্তন ও চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে ভারতের প্রভাব কিছুটা হ্রাস পাচ্ছে। বিশেষত নেপালের ক্ষমতাসীন বাম জোট চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায়, যা এই অঞ্চলে ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এই পটভূমিতে ভারত নেপাল সম্পর্ক পুনর্গঠনের জন্য ভারতের একটি দীর্ঘমেয়াদী কৌশল প্রয়োজন। এতে নেপালের জনগণের আর্থসামাজিক উন্নয়নে বিনিয়োগ, সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান এবং নেপালের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে সহযোগিতার মাধ্যমে পারস্পরিক আস্থা তৈরি করা প্রয়োজন। ভারত নেপাল সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য উভয় পক্ষের পক্ষ থেকে একটি ভারসাম্যপূর্ণ এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রয়োজন। বন্ধুরা, খবরের গভীরে যাব তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান নেপাল এবং ভুটানের মধ্যে কাকে আপনি ভালো প্রতিবেশী বলে মনে করেন। লিখে জানান কমেন্ট বক্সে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাম্প্রতিক চীন সফর নেপাল ভারত সম্পর্ক এবং নেপালের কূটনৈতিক অবস্থানের পরিবর্তন নির্দেশ করে। 2024 সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর এবং ঐতিহ্যবাহীভাবে ভারত সফর দিয়ে শুরু করার পরিবর্তে তিনি চীনকে বেছে নিয়েছেন। এর প্রধান লক্ষ্য ছিল চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় স্থগিত অবকাঠামোগত প্রকল্পগুলো পুনরুজ্জীবিত করা এবং চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গভীর করা। নেপালের অর্থনৈতিক নির্ভরতা ঐতিহ্যগতভাবে ভারতের ওপর হলেও চীন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। উদাহরণস্বরূপ, নেপালের আন্তর্জাতিক বাণিজ্যের 2/3 ভারত থেকে হলেও চীনের অংশ মাত্র 14%। তবে চীন নেপালকে ঋণ দিয়েছে $310 মিলিয়ন, যা ভারতের চেয়ে 30 মিলিয়ন বেশি। নেপাল ইতিমধ্যেই চীনের ঋণে পোখারা শহরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করেছে। যদিও এটি বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের সফলতার প্রতীক হিসেবে বিবেচিত হয়, ভারতের আকাশসীমা ব্যবহার করতে না পারার কারণে বিমানবন্দরের কার্যক্রম চ্যালেঞ্জের মুখে পড়েছে। 2016 সালে শর্মা ওলির প্রথম মেয়াদে নেপাল ভারতের 6 মাসের জ্বালানি অবরোধের প্রতিক্রিয়ায় চীনের সঙ্গে একটি পেট্রোলিয়াম চুক্তি করেছিল, যা নেপালের জ্বালানি সরবরাহে ভারতের একচেটিয়া অবস্থান বদলে দিয়েছিল। চীন নেপালকে ল্যান্ডলকড দেশ থেকে ল্যান্ড লিঙ্কড দেশে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে চীনের ঋণ গ্রহণের বিষয়ে নেপালের রাজনৈতিক মহলে বিতর্ক রয়েছে। শ্রীলঙ্কার ঋণ সংকটের উদাহরণ নেপালকে এই প্রকল্পগুলোর ঋণ সংক্রান্ত ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। ওলি তার সফরের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। তার এই সফর নেপালের ঐতিহ্যগত বৈদেশিক নীতিতে একটি বড় পরিবর্তন নির্দেশ করে এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে নেপালের আগ্রহের প্রতিফলন ঘটায়।
এটি নেপালের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক এবং কৌশলগত প্রভাব ফেলতে পারে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান নেপাল ও ভুটানের মধ্যে কাকে আপনি ভালো প্রতিবেশী দেশ বলে মনে করেন। লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।